এই হচ্ছে জয়পুর ফরেস্ট, আমরা ঢুকে গেছি। এত বৃষ্টি পড়ছিল তো নামার কোনো স্কোপ পাচ্ছিলাম না। সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় যে একটা এয়ারফিল্ড বানিয়েছিল সেটা দেখার জন্য, তার ছাপ এখনো রয়ে গেছে। এটা রীতিমতো একটা রানওয়ে। আজকে আমরা যাচ্ছি বসিরহাট তথা কলকাতা থেকে এক মনোমুগ্ধকর বৃষ্টি ভেজা অভিযানে। গন্তব্য বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। চারপাশে যখন শ্রাবণের মেঘ, বাতাসে সোঁদা গন্ধ এবং রাস্তা জুড়ে সবুজ কারুকার্য, তখন এই ভ্রমণ যেন এক জীবন্ত কবিতা। হাই এভরিওয়ান, বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। প্রতিবারের মতো এবারও আমরা আমাদের শহর থেকে চলে যাব অন্য একটা ডেস্টিনেশনে। আজ শনিবার, আর একটা উইকেন্ড ট্রিপ আমরা প্ল্যান করেছিলাম, অনেক দিন থেকেই প্ল্যান ছিল। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখলাম আমাদের ওয়েদারটা ঠিক এই রকম হয়ে রয়েছে। যাই হোক, আমাদের আজকের ডেস্টিনেশন আমাদের বেঙ্গলের মধ্যেই, যাব বাঁকুড়া। এখান থেকে 195 কিলোমিটার ডিস্টেন্স। যেতে লাগবে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা মতো টাইম লাগবে যেতে। আর এবারের যে সফরটা হচ্ছে না, এই সফরটা একটা বেশ দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে, কারণ এবার আমরা থাকবো একদম জঙ্গলের মধ্যে। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে। তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে, মানে জাস্ট সিচুয়েশনটা বুঝতেই পারছো কীরকম হবে। আর কোথায় থাকছি সেটা জানতে গেলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো আশা করবো আমাদের সাথে লাস্ট অবধি থাকছো। সকালে ঘুম ভাঙতেই যখন জানলার পর্দাটা সরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে, প্রথমে মনটা একটু খারাপই হয়ে গেছিল। তারপর ভাবলাম, না জঙ্গলের মধ্যে বৃষ্টিতে যাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই সাথে নিলাম ছাতা, শুরু করলাম 1 কাপ চা দিয়ে, চলে আসলাম পেট্রোল ভরতে। এরপরে নিজেদের পেট ভরানোর পালা। চলে এসেছি বারাসাতে, এখান থেকে কচুরি কিনবো। সবে বারাসাতে আসলাম, কন্টিনিউ বৃষ্টি পড়ছে। আর এই জায়গাটা থেকে আমরা কচুরি খাই, বেশ ভালো লাগে এই জায়গাটা আমার খেতে। এই খাওয়া দাওয়া করে তারপর আবার শুরু করবো জার্নি। আমাদের বাড়ি যেহেতু বসিরহাট, আমরা সেখান থেকেই রওনা দিলাম। ফার্স্টে বেড়াচাপা দেগঙ্গা হয়ে আমরা চলে গেলাম বারাসাত। সেখান থেকে দমদম দক্ষিণেশ্বর থেকে ব্রিজ কভার করে আমরা চলে যাব ডানকুনি। ডানকুনি থেকে সোজা চলে যাব চাপাডাঙ্গা, সেখান থেকে আরামবাগ হয়ে কতুলপুর, তারপর জয়পুরে ঢুকে যাব। আমরা এখন এই মুহূর্তে দক্ষিণেশ্বরটা ক্রস করছি। এখন নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি, যা দ্বিতীয় বিবেকানন্দ সেতু নামেও পরিচিত। আর সাথে হয়ে চলেছে ক্রমাগত বৃষ্টি। সমানে বৃষ্টি পড়ে চলেছে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি পড়া বন্ধ হচ্ছে না। যেতে যেতে ফার্স্ট যে টোল প্লাজাটা পড়বে সেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল প্লাজা। আগে তো উইকেন্ড, তার মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে, তাই রাস্তাটা তুলনামূলকভাবে একটু ফাঁকাই ছিল। এবার বলি, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আপনি জয়পুর ফরেস্টে কিভাবে আসবেন। এসপ্ল্যানেড কলকাতা থেকে আপনি আরামবাগ হয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে যে কোনো বাস ধরতে পারেন। সেখান থেকে জয়পুর ফরেস্টে আপনি নেমে পড়তে পারেন। আর এখানে আমরা দিল্লি রোড নিলাম, অপোজিট দিকের রাস্তাটা চলে গেছে খড়গপুরের দিকে। এবার বলি, যদি ট্রেনে আসেন তাহলে কিভাবে আসবেন। হাওড়া থেকে অনেক বিকল্প আছে। আপনি হাওড়া থেকে তারকেশ্বরের যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন। তারকেশ্বর থেকে জয়পুরের বাস ধরে চলে আসতে পারেন জয়পুর ফরেস্টে। এছাড়া রূপসী বাংলা বা আরণ্যকের মতো সরাসরি এক্সপ্রেস ট্রেনে চড়ে বিষ্ণুপুর চলে আসতে পারেন। বিষ্ণুপুর স্টেশন থেকে যে কোনো গাড়ি করে আপনি জয়পুর ফরেস্টে পৌঁছে যাবেন। ডানকুনিতে আছি এখন বাজে 10:28। এখান থেকে এখনো 112 কিলোমিটার মতো যেতে হবে, সময় লাগবে এখনো 3 ঘন্টা। এবার বলি, জয়পুর ফরেস্টে আপনি কখন যাবেন। আপনি সারা বছর ধরেই জয়পুর ফরেস্ট ভ্রমণ করতে পারেন। এখানে পাখি দেখার জন্য শীতকাল সবচেয়ে ভালো এবং বর্ষাকাল পুরো জঙ্গলকে সবুজে ঘেরা করে রাখে। যদি আপনি স্থানীয় সংস্কৃতি এবং শিল্পের প্রতি অনুরাগী হন, তাহলে প্রতি বছর 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর বিষ্ণুপুর মেলার সময় আপনি আপনার প্ল্যান করতে পারেন। জয়পুর বনে দেখার মতো কি আছে? এটি 120 বর্গ কিলোমিটারের ঘন বন, যেখানে সবুজের এক ঝলক এবং চিতল হরিণ দেখার জন্য একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে আপনি প্রচুর পাখি, বিশেষ করে তোতা পাখি দেখতে পাবেন। বনের গাছপালা মূলত শাল এবং সেগুন গাছ এবং আমলা ও বাহেরা জাতীয় কিছু গাছ রয়েছে। মাঝে মাঝে শীতকালে আপনি বনাঞ্চল অতিক্রমকারী বন্য হাতিও দেখতে পাবেন। রিসর্ট থেকে 10 মিনিটের হাঁটার মধ্যে একটি ফরেস্ট ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে আপনি বনের মনোরম দৃশ্য দেখতে পাবেন। বনের মধ্যেই ব্রিটিশ আমলের তৈরি একটি পরিত্যক্ত বিমান ঘাঁটিও রয়েছে, যেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন, কারণ আমরা ওখানে গিয়েছিলাম। এবার জয়পুরে এসে যদি আপনি 2 দিন থাকেন, তাহলে এখান থেকে আপনি ঘুরে দেখতে পাবেন জয়পুর বনের কাছে প্রধান আকর্ষণ বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর। জয়পুর ফরেস্ট থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। বিষ্ণুপুর ছাড়াও জয়পুর থেকে মাত্র
50 কিলোমিটার দূরে সারদাময়ী মা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান জয়রামবাটি এবং কামারপুকুর। মাত্র 80 কিলোমিটার দূরে কংসাবতী নদীর উপর অবস্থিত মুকুটমণিপুর বাঁধ এবং জয়পুর বন থেকে মাত্র 31 কিলোমিটার দূরে টেরাকোটা ঘোরার জন্য বিখ্যাত পাঁচমুড়া গ্রাম পরিদর্শন আপনারা করতে পারেন। এছাড়া 60 কিলোমিটারের মধ্যে রয়েছে কপিস্থ মন্দির, যা পাহাড়ের চূড়ায় 17 শতকের দুর্গার মন্দির। এখন 12:25 হয়েছে আর আমরা আরামবাগে চলে এসেছি। এইটা হচ্ছে আরামবাগের মেন মার্কেটটা, এখানে বাস স্ট্যান্ডও ছিল। এই দেখো মার্কেটটা। এখনো যেতে হবে 52 কিলোমিটার মতো, আর সেটা সময় লাগবে 1 ঘন্টা 10-15 মিনিট, মানে ওই দুটোর মধ্যে, দুটোর আশেপাশে পৌঁছে। এই আরামবাগ হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ শহর, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে বেশ সমৃদ্ধ। এটি কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে ঘুরতে আসতে চাইলে চারপাশে কিন্তু অনেক সুন্দর জায়গাও রয়েছে। বাঁকুড়ার দিকে যত এগোচ্ছি ততই সবুজ গাঢ় হয়ে উঠছে, আর বৃষ্টিতে সবুজটা যেন আরো বেশি সবুজ লাগছে। এর মধ্যে বৃষ্টিটা মাঝে মাঝে খুবই জোরে হচ্ছে ঝমঝমিয়ে, আবার মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দুই ধারে পুরো ধান ক্ষেত, কাদামাটির ঘর রয়েছে, সব মিলিয়ে যেন অন্যরকম গ্রামীণ সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। এই জায়গাটার নাম খাতুল। এই জায়গাটার সৌন্দর্যটা এতটাই সুন্দর লাগছে, মানে বাইরে থেকে চোখ সরাতেই পাচ্ছি না, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে দারুণ লাগছিল জায়গাটা। এখন 1:13 হয়েছে, এখন আমরা বাঁকুড়ার কতুলপুরে আছি। এখান থেকে এই কতুলপুরটা পেরিয়েই আমরা জয়পুর ঢুকে যাব, জয়পুর বিষ্ণুপুর। তারপর ওখান থেকে সোজা যাব আমাদের যে হোটেল আছে সেখানে। কোন হোটেলে আছি সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি। আর যাওয়ার পথে দেখি যদি একটু জঙ্গলে দাঁড়ানো যায়। কুতুলপুর চলে আসা মানে হুগলি জেলাকে পিছনে ফেলে বাঁকুড়ার দিকে এগিয়ে যাওয়া। তবে এই কুতুলপুর বাঁকুড়া জেলাতেই অ্যাকচুয়াল নয়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর উপবিভাগের অধীনে একটি ছোট ব্লক ও গ্রাম। এই কুতুলপুরেও কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে শ্রীধর জিউ মন্দির, বদরপাড়া, সেখানে পঞ্চমন্দির আছে, সেটাও আপনি দেখতে পারবেন। এছাড়া রয়েছে গিরি গোবর্ধন ও দোল মণ্ডপ, যেটাও খুব সুন্দর, আপনারা এসে দেখতেই। কুতুলপুরটা একটু পেরোতেই শুরু হয়ে গেল জয়পুর ফরেস্টের প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট, আর ঢোকার মুখেই অনেকগুলো সাইনবোর্ডে লেখা রয়েছে যে এখান থেকে বন্য হাতি অতিক্রম করে অনেক সময়। এই সেই শাল সেগুনের ঘন জঙ্গল, এখানে থাকা মাঝে মাঝে হরিণের পালের দল, ঘন বনের পথ পেরিয়ে আসা, যদি এটি আপনাকে উত্তেজিত করে তোলে তাহলে জয়পুর ফরেস্ট আপনার পরবর্তী সপ্তাহান্তের গন্তব্য কিন্তু হতেই পারে। 17 শতকের পোড়ামাটির মন্দির এবং মুকুটমণিপুরের কংসাবতী বাঁধ এবং হ্রদ সহ বহু প্রাচীন ঐতিহাসিক শহর বিষ্ণুপুরও কাছাকাছি অবস্থিত, চাইলে সেটাও ঘুরে নিতে পারেন। এবার ফরেস্টে ঘুরতে এসে যদি ফরেস্টের মধ্যেই কোনো একটা রিসর্ট নিয়ে থাকতে পারেন তাহলে তো একদম সোনায় সোহাগা। ওই যে দেখছেন একদল হরিণ দাঁড়িয়ে, সাইনবোর্ডের কথা বললাম। যাই হোক, এখানে কিন্তু প্রায়শই দেখতে পাওয়া যায় হরিণের দল এদিক থেকে ওদিকে ছুটে চলেছে। এই বৃষ্টি ভেজা পরিবেশে চারিদিকের নিস্তব্ধতা আর পাখির ডাক মিলিয়ে যেন একটা অলৌকিক পরিবেশের সৃষ্টি করেছে। বৃষ্টিতে জঙ্গল যে এত সুন্দর লাগতে পারে সত্যি এর আগে আমার জানা ছিল না। এই হচ্ছে জয়পুর ফরেস্ট, আমরা ঢুকে গেছি। বেশ অনেকটা রাস্তা চলেও আসলাম জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের মধ্যে দেখুন স্ট্রেট রাস্তা। এবার হচ্ছে আমরা কোথায় যাব? জঙ্গলের মধ্যেই আমাদের হোটেল, সেটা আমরা জানিয়েছি আগে। চলো দেখতে থাকো যে জঙ্গলের মধ্যে কোন হোটেলটায় আমরা থাকছি। আর সেটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে, আর চারপাশটা জঙ্গলের মধ্যেই বেসিক্যালি এই হোটেলটা। চলো দেখতে থাকো। জয়পুর ফরেস্টে ঘুরতে এসে তোমরা যে কোনো হোটেল বা রিসর্টে থাকতেই পারো, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমরা যে হোটেলটায় থাকবো সেটা খুবই সুন্দর, তোমরা দেখলে তবেই বুঝতে পারবে যে হোটেলটা কতটা সুন্দর। এবার বলি হোটেলটার নাম কি। হোটেলটা হলো হোটেল সোনার বাংলা। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না যে হোটেল সোনার বাংলার বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে। তবে এই হোটেল সোনার বাংলার যে জয়পুর ফরেস্টের মধ্যে, ওটাই রিসেন্ট তৈরি করেছে এই হোটেলটা, যেটা ভীষণ সুন্দর। মানে পুরো হোটেলের মধ্যে ঢুকলে তুমি বুঝতেই পারবে না যে তুমি জঙ্গলের বাইরে আছো কিনা। হোটেলের ভিতরে জঙ্গলের সব গাছ দিয়ে সুন্দর করে সাজানো, যে জঙ্গলের মধ্যে রিসর্ট বলে পুরোটাই কেটে একদম রিসর্ট বানানো সেটা নয়, জঙ্গলের পুরো একদম ছাপ রয়ে গেছে রিসর্টটার মধ্যে।
যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওর মধ্যে ওটা ইনক্লুড করব না। এখন যাব রিসর্টে বা হোটেলে, সেখান থেকে আমরা বেরোবো একটা নতুন জায়গার উদ্দেশ্যে, সেটাও তোমাদেরকে এই ভিডিওর লাস্টে দেখো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। একটা ঐতিহাসিক জায়গা দেখাবো। তো যেতে যেতে বলেছিলাম যে একটু জঙ্গলে নামবো, কিন্তু এত বৃষ্টি পড়ছিল তো নামার কোনো স্কোপ পাচ্ছিলাম না। তো হালকা একটু বৃষ্টিটা পড়া থেমেছে আর নেমে পড়েছি। দেখো পুরো একদম বৃষ্টিতে না আরো বেশি করে সবুজ হয়ে গেছে পুরো দিকটা। আর বেশি নেই আমাদের হোটেলে যেতে, জাস্ট আর 3-4 কিলোমিটার দেখাচ্ছে, কাছেই আছে। একটুও রোদ নেই, একটুও তাপ নেই, শুধু এক রকমের হালকা আলো আর নরম বৃষ্টি গায়ে পড়ছে টুপটাপ। বিরক্ত করছে না, একটুও জ্বালাচ্ছে না, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই হাত ধরে হাঁটাচ্ছে। সুন্দর লাগছে, মানে সিচুয়েশনটা খুব সুন্দর হয়ে রয়েছে, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, দারুণ লাগছে। ওই দেখো, এখানে আবার বর তার ইনস্টা 360টা নিয়ে চলে এসছে, আর এখানে দুহাত তুলে দাঁড়িয়ে গোল গোল করে ঘুরছে। না, নিজে ঘুরছে না, চারপাশটা গোল গোল করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, ভিউগুলো কিন্তু দারুণ এসছিল। বৃষ্টি পড়ার কিন্তু কোনো বন্ধ নেই, টুকটুক করে বৃষ্টি পড়েই চলেছে। যাই হোক, আবার গাড়িতে চেপে বসলাম এবং বাকি জার্নিটুকু শেষ করতে হবে, কারণ আমাদের যেতে হবে হোটেল। মেন রাস্তা থেকে এইরকম বাঁদিকে সরু মাটির রাস্তা, লাল রাস্তা, দেখো পুরো লাল মাটির রাস্তা, এই ধরে চলে যাব আমাদের হোটেলে। কারণ আগেই বলেছি পুরো জঙ্গলের মধ্যেই রয়েছে আমাদের হোটেলটা। ওই মাটির রাস্তা ধরে সোজা এগিয়ে এসেই আবার বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওই দেখো সোনার বাংলার সাইনবোর্ড দেওয়া ছিল, এই দিয়ে সোজা চলে গেলে পড়বে আমাদের হোটেলটা। হোটেলের ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর সাথে আমি দেখাবো না, ওটা দেখতে গেলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখন চলে যাব এই জয়পুর ফরেস্টের মধ্যেই একটা সুন্দর জায়গায়, যেটা এখনো অনেকের কাছে অজানা। ব্রিটিশ আমলের পুরনো একটা এয়ারফিল্ড। ইতিহাস আর নিস্তব্ধতা মিলিয়ে সেই জায়গাটা যেন হারিয়ে যাওয়া সময়ের এক নিঃশব্দ সাক্ষী। আমরা শনিবার এসেছি, রবিবার ফিরে যাওয়ার পালা। রবিবার ফিরে যাওয়ার আগেই এই জায়গাটা মিস করতে মন চাইলো না। পরের দিন সকালে উঠে দেখি রোদও উঠেছে। আগের দিন বৃষ্টি ভেজা গাছগুলো আজকে রোদের আলো পেয়ে যেন সতেজ হয়ে উঠেছে। তবে এই রাস্তাগুলো এইরকমই ছিল, সরু সরু রাস্তা, আর এরকম পুরো লাল মাটি দিয়ে তৈরি রাস্তা। গুগল ম্যাপই ছিল আমাদের ভরসা। আমরা এখন যাচ্ছি ব্রিটিশরা সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় যে একটা এয়ারফিল্ড বানিয়েছিল সেটা দেখার জন্য, যেটা বাঁকুড়াতেই আছে। যাচ্ছি তো রাস্তা দেখো, এখানে তাও ভালো। আর কালকে বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমে গেছে, কাদা হয়ে রয়েছে, মানে রাস্তাটা সত্যি যাওয়ার একটু রিক্সি। গাড়ি নিয়ে, বাইক নিয়ে মানে সহজেই চলে যাওয়া যাবে, তবে গুগল ম্যাপে অনেকগুলো ছোটো ছোটো রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তাগুলো দিয়ে গাড়ি নিয়ে মোটেই যাওয়া যাবে না। এখানে তাও একটা একটু চওড়া রাস্তা পেয়েছি, লোকাল লোকজনকে জিজ্ঞাসা করেই নামলাম রাস্তা দিয়ে। অনেকটা চলে এসেছি। কত কিলোমিটার আসলাম বেশ? 4-5 কিলোমিটার চলে এসেছি, এখনও তার কোনো হদিশ পাচ্ছি না। লোকাল একজনই বললো যে সামনে একটা রেলগেট পাবো, রেলগেটের পর থেকে নাকি পিচের রাস্তা আছে, সেটা ধরে বাকিটা রাস্তা যাব। যারা কলকাতা বা অন্য জায়গার মেন শহরে থাকে, তাদের কাছে এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সরু লাল মাটির রাস্তা দিয়ে যাওয়াটা কিন্তু একটা অনন্য অভিজ্ঞতার সমান। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যদি সরু সরু রাস্তাগুলো নিয়ে না যেতাম, তাহলে জয়পুর ফরেস্টে আসাটাই যেন বৃথা হয়ে যেত। যাই হোক, আমরা আলটিমেট এই পিচের রাস্তা পেয়েছি খুঁজে, এবং পিচের রাস্তায় উঠেছি। এই সামনে একজন বাইকার যিনি যাচ্ছিলেন, তিনি আমাদেরকে হেল্প করেছে। এরপর থেকে তার সাহায্য নিয়েই যাওয়া। যেতে যেতে চোখের সামনে চলে আসলো আরো একটা অজানা ইতিহাস, সেটা হচ্ছে একটা জলজ্যান্ত স্টেশন। স্টেশনের নাম বিরসা মুন্ডা হল্ট। স্টেশন দিয়ে চলে না কোনো দৈনিক ট্রেন, উইকলি একটি ট্রেন চলে, যেটার নাম বিরসা মুন্ডা এক্সপ্রেস, যেটি ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় যায়। জায়গাটির পাশ দিয়ে যেতে গিয়ে লিটারেলি আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরকম কতই অজানা জিনিস আমাদের পৃথিবীতে চারপাশে ছড়িয়ে রয়েছে। পুরুলিয়াতে একটি পরিত্যক্ত স্টেশনের রেলওয়ে স্টেশন বেগুনকোদর, যেখানে আমরা গিয়েছিলাম, যেটা ভুতুড়ে স্টেশন নামেও বিখ্যাত। তবে এইরকম কোনো ঘটনা এই রেলওয়ে স্টেশনকে নিয়ে আছে কিনা আমার জানা নেই। তবে নেট ঘাটতে গিয়ে আমি এইরকম ভুতুড়ে স্টেশন বা এরকম কিছু কথা দেখতে পেলাম, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি, যদি তোমরা কেউ লোকাল হয়ে থাকো,
তাহলে প্লিজ কমেন্টে আমাকে একটু জানিও যে এই স্টেশনের পিছনে এইরকম কোনো ইতিহাস জড়িয়ে আছে কিনা। এইসব জিনিসগুলো দেখলে কতটা অদ্ভুত লাগে না, যে আমাদের চারপাশে এরকম কত জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কিছু জানিই না। আমরা যদি জয়পুর ফরেস্টে এসে এই জায়গাটায় না যেতাম তাহলে তো জানতেই পারতাম না যে বিরসা মুন্ডা হল্ট নামেও একটা স্টেশন আছে এবং এখানে রয়েছে সেটার অবস্থা এই রকম। যাই হোক, আমরা দেখতে বেরিয়েছি সেই পরিত্যক্ত ব্রিটিশ আমলে তৈরি একটা এয়ারফিল্ড, যেটায় যেতে গিয়ে পড়লো এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে রাস্তা, যেটা একদম ছবির মতো লাগছে। সামনে যে বাইক আরোহী যাচ্ছেন তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি বললামই প্রথমে যে একজন বাইকার আমাদেরকে হেল্প করছিল, তো তার পিছন পিছনে যাচ্ছিলাম, তাকে অনেক অনেক ধন্যবাদ। নয়তো গুগল ম্যাপের ভরসায় গেলে আমাদের যে কতটা রাস্তা ঘুরতে হতো তার কোনো। এখন আমরা সেই পিচের রাস্তাটা পিছনে ফেলে আবার চলে এসেছি এরকম লাল মাটির রাস্তায়। এখান থেকে আরেকটু গেলেই চলে আসবে ওই এয়ারফিল্ডটা। এই যে ঢুকে গেছি এয়ারফিল্ডের ভিতরে, এই জায়গাটা থেকেই ওই দাদাটা চলে যাবে, আমাদেরকে দেখিয়ে দিয়ে যে আমরা কিভাবে বেরোবো এই জায়গা থেকে সেই সব বুঝিয়ে দিয়ে উনি এখান থেকে চলে গেলেন। আর এখান থেকে শুরু হলো এয়ারফিল্ডে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এটাই এয়ারফিল্ড, এটাই হয়তো অন্য দিকের একটা রানওয়ে ছিল। বাঁকুড়া জেলার জঙ্গলের মধ্যে এটি একটি পরিত্যক্ত এয়ারফিল্ড। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বাসুদেবপুরের চাতালে অবস্থিত এই ঐতিহাসিক সামরিক বিমান ঘাঁটি। এটি 1942 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত হতো এই এয়ারপোর্টটি। বর্তমানে ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে এই এয়ারফিল্ড এবং এই এয়ারফিল্ড সংলগ্ন বেশ কিছুটা জায়গা। এইরকম অনেক পরিত্যক্ত এয়ারফিল্ড রয়েছে আমাদের ভারতবর্ষে, যেগুলো আজ পরিত্যক্ত। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা বিভিন্ন যুদ্ধের সময় ব্রিটিশরা বানিয়েছিল নিজেদের যুদ্ধের জন্য, যেগুলো আজও ইতিহাস বহন করে চলেছে। এয়ারফিল্ডটার চারপাশ গাছ গাছালি ঘাসপালা দিয়ে ভরে গেছে, তবে রানওয়েটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুন্দরভাবে। রানওয়ের মাঝে প্রত্যেকদিন অল্প বিস্তর বাইক বা গাড়ি যাওয়ার নিশান রয়েছে। অনেক পর্যটকই যারা জয়পুর ফরেস্ট ঘুরতে আসেন তারা এই জায়গাটা আসতে মিস করেন না, বা অনেকের কাছে এই জায়গাটা অচেনা। তো নেক্সট টাইম যখন জয়পুর ফরেস্টে আসবে অবশ্যই জায়গা থেকে ঘুরে যেও। আমি বলছি তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে এই জায়গায় আসলে। একবার ভেবে দেখুন তো, যুদ্ধের সময় এই বাঁকুড়ার আকাশেই সাঁই সাঁই করে উড়ে যেত যুদ্ধ বিমান। সূর্যের আলো থাকতে থাকতে যদি পৌঁছে যান এবং আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে পাশেই থাকা একটা ওয়াচ টাওয়ার থেকে গোটা এলাকাটি আপনি উপভোগ করতে পারবেন। যেহেতু আমাদের হাতে সময় বেশি ছিল না, আমাদেরকে ফিরতে হতো, এখান থেকেই আমরা ব্যাক করে কলকাতা ফিরবো। এটা সেই পরিত্যক্ত ব্রিটিশ আমলে বানানো একটা এয়ারফিল্ড। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সবার চোখের আড়ালে ওরা আসা যাওয়া করতো, তেল বা অন্য জিনিসপত্র আনা হতো বাইরে থেকে, তখন এই এয়ারপোর্টটাকে ইউজ করতো ব্রিটিশরা। তো ভাবতেই ভালো লাগছে, তার ছাপ এখনও রয়ে গেছে। এটা রীতিমতো একটা রানওয়ে, অনেকগুলোই রয়েছে রানওয়ে এইরকম সোজা, বেশ মানে একটা কি বলবো, মানে কেমন একটা ফিল হচ্ছে, ভালো লাগলো। মানে বাঁকুড়া এসে যদি এই জায়গাটা না আসতাম অনেক কিছু মিস হয়ে যেত। মানে আমি মুখে প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না যে কি এক্স্যাক্টলি কি টাইপ আমি ফিল করছি। ভিডিওটা এখানেই শেষ করব। এই ধরনের অফবিট নেচার আর হিস্ট্রি মেশানো ভ্রমণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নতুন ব্লগে। নতুন ব্লগটি থাকবে সুন্দর রিসর্ট এই জঙ্গলের মধ্যে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট এপিসোড।